নমস্কার। নিউজ নয়ের পর্দায় প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় যে অভিমুখ অনুষ্ঠান, তাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার সাথে আছেন আজকে রাজ্যের অতি পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী সুবল ভৌমিক। উনি এখন বিজেপি সহসভাপতিও বটে। তো আজকে আমরা সুবলদার সাথে একটু জানতে চাইব বিভিন্ন প্রেক্ষাপট, সেটা আন্তর্জাতিক, রাজ্য রাজনীতি থেকে শুরু করে সমস্ত কিছু জানতে চাইব। নমস্কার সুবলদা। নমস্কার। বলছি দাদা, প্রথমেই আসছি আন্তর্জাতিক প্রেক্ষাপটে, যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যে এই যে একটা ভয়ানক একটা পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতির নজরে আপনি কিভাবে দেখছেন, বা রাজ্য বিজেপি কি রকম ভাবে দেখছে, কোন চোখে দৃষ্টি দেখছে? বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের একটা সুদীর্ঘ সংযোগ এবং সম্পর্ক আছে, এবং বাংলাদেশ মানে আমরা আমাদের শুধু প্রতিবেশী না, অল কানেকশন, মানে সব ধরনের সংযোগ বাংলাদেশের সঙ্গে আছে। রাজনীতি, সমাজনীতি, রিলেশন, অর্থনীতি, সব কিছুর সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে। বিশেষ করে আমরা যারা ত্রিপুরা রাজ্যে আছি, ত্রিপুরা রাজ্যটা এমনভাবে আমরা জিওগ্রাফিক্যালিও আমরা বাংলাদেশ, চারিদিকে বাংলাদেশ, সেই কারণে বাংলাদেশে প্রতিদিন যা ঘটছে তার সঙ্গে আমাদের একটা প্রতিক্রিয়া অটোমেটিক এসে যায় প্রত্যেকটা ঘটনায়। তো সেখানে বাংলাদেশের মধ্যে একটা অস্থিরতা চলছে, এটা অস্বীকার করার উপায় নেই, এবং রাজনৈতিক অস্থিরতা, এবং তার সুযোগে কিছু কিছু শক্তি, জিহাদি শক্তি, যারা মানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় কিছুটা প্রশাসন যাদের উপর বা অনেকটা করে রেখেছিল যে না ঠিক আছে, সেভাবে প্রকাশ্যে অ্যাক্টিভিটিসগুলি করতে পারতো না, এখন ওরা অনেকটাই প্রকাশ্যে চলে এসেছে। এবং ভারতবর্ষের জন্য কখনো বাংলাদেশ থ্রেট আমি বলবো না, কিন্তু যেহেতু বাংলাদেশ জিওগ্রাফিক্যালিও ভারতবর্ষের ভেতর অবস্থান করছে, এবং বাংলাদেশের সমস্যাটা আমরা ভারতবর্ষ কখনো এড়িয়ে যেতে পারে না। আর ভারতবর্ষ একটা লং টাইম, দীর্ঘ সময় ভারতবর্ষের একটা ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশের উপর। তারপরে বাংলাদেশের কালচার, ল্যাঙ্গুয়েজ, এগুলোর সঙ্গে বিশেষভাবে নর্থ ইস্ট, বেঙ্গল, আমাদের একটা সিমিলারিটি আছে। সব মিলিয়ে বাংলাদেশের অস্থির অবস্থা বিগত দিনেও হয়েছে, কিন্তু সেটা ততটা আমাদের মানে নাড়াতে পারেনি। এবার এটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যেও ভারত সরকার অত্যন্ত দায়িত্বশীল এবং একটা স্টেবল গভর্নমেন্ট দিল্লিতে আছে। ওরা কোনোভাবেই, এবং একটা স্টেবল ফরেন পলিসি আছে, যে ফরেন পলিসির কারণে আজকে সবাই ভারতবর্ষকে সমীহ করে। তো ছোট্ট দেশ বাংলাদেশ, দেশটা জিওগ্রাফিক্যালি ছোট্ট হলেও ডেমোগ্রাফিক্যালি এটা একটা থিকলি পপুলেটেড দেশ, তো জনসংখ্যা অনেক প্রচুর। তো এটা সমস্যা তো আমরা এড়াতে পারি না, এবং বিশেষ করে এই কয়েক দশকে, 2-3 দশকের মধ্যে অনেকগুলো বড় বড় ইনভেস্টমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট করেছে। ইন্ডিয়া গভর্নমেন্টের অর্থনীতিতে একটা বড় ভূমিকা বাংলাদেশ। বাংলাদেশে আমাদের একটা রপ্তানির ক্ষেত্রেও একটা বড় দেশ। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে এই অস্থিরতা থাকার ফলে আমাদেরও সেটা নিয়ে চিন্তা করতে হচ্ছে। তবুও আমি মনে করি যে একটা ডিপ্লোম্যাটিক ওয়েতে ভারতবর্ষ এগুচ্ছে, খুব পরিকল্পিতভাবে পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে। এবং দেখবেন, মানে আজকে খবর পেলাম বাংলাদেশ হাই কমিশনের আমাদের যে অফিস সেটাও খুলছে, সেখানে ওরা আসছে, এবং আন্তর্জাতিক স্তরেও একটা কূটনীতি মানে ডিপ্লোম্যাটিক একটা ব্যাপার। ভারতবর্ষ ডিপ্লোমেসি এটা দীর্ঘ দিনের এবং দীর্ঘ ইতিহাস আছে, এবং সারা পৃথিবীতে যে কারণে ভারতবর্ষকে সবাই গুরুত্ব দেয়। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে সরাসরি কোনো ধরনের যুদ্ধ বা সরাসরি বাংলাদেশের বিরোধিতা করা, এই জায়গায় আমি আসছি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যেই জায়গায় ভারত একটা ভূমিকা রাখতো বাংলাদেশের উপর, একটা বিশাল একটা প্রভাব থাকতো, আজকের দিনে সেই প্রভাবটা
কোথাও চীনের কাছে চলে যাচ্ছে, এবং সেই যে একটা হচ্ছে, এবং বলছে যে আমাদের যে উত্তর পূর্বাঞ্চল, এই যে জায়গাটা শিলিগুড়ির উপর দিয়ে চিকেন নেক যেটাকে বলা হচ্ছে, সেটা তো এটা চীনেরও নজর অনেক দিন ধরেই পড়েছিল। তো আমাদের সেই প্রেক্ষাপটে আজকের দিনে কতটা সুরক্ষিত উত্তর পূর্বাঞ্চল? চিকেন নেক ব্যাপারটা এটা একটা পলিটিক্যাল প্রপাগান্ডা, এটা একটা রাজনৈতিক প্রচার। চিকেন নেক এখানে তো অন্য কোনো দেশের জায়গা ভারতবর্ষ দখল করে ভারতবর্ষের করিডোর এটা যাওয়া আসার জন্য। শুধু চিকেন নেক নয়, বা লাদাখ নয়, অরুণাচলেরও একটা বিচ্ছিন্ন এলাকার মধ্যে চীনের সঙ্গে দীর্ঘদিন আমাদের সীমান্তে বিরোধ চলছে। তো যাই হোক, এগুলো দীর্ঘদিনের, এগুলো চলছে, এখনো আছে কিছু কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে ডিপ্লোম্যাটিক ইয়েতে সেগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কথাবার্তা হচ্ছে। এখন কখনো লাইন অফ কন্ট্রোল, কখনো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এগুলো সময়ে সময়ে ভারতবর্ষ তার অত্যন্ত বিচক্ষণ যে ডিপ্লোমেসির মাধ্যমে সেইগুলো করে এগিয়ে যাচ্ছে। এখন এইসব চিকেন যে নেক যেটা বলছে, এগুলি রাজনৈতিক প্রপাগান্ডা। অ্যাকচুয়ালি এগুলোই খুব একটা এর মধ্যে গভীরতা কিছু আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, এই জায়গায় যে এত সংখ্যালঘু নির্যাতন হলো বাংলাদেশে, এবং প্রতিবাদ হলো, সেই প্রতিবাদের ঢেউ ছোট্ট ত্রিপুরা থেকে উঠলো, এবং সেই জায়গায় আমাদের ভিসা অফিসে সেই একটা হলো, সেটার মধ্যে তারপর বন্ধ হয়ে গেল ভিসা অফিস, বাংলাদেশ গভর্নমেন্ট বন্ধ করে দিল ভিসা অফিস, যেটা আজকে আবার এসছে। যাই হোক, কিন্তু সেই আন্দোলনের সময় তো আপনাকেও দেখা গেছে। তো এটা বাংলাদেশ ভিসা অফিসে আমি এইগুলো এই ধরনের ঘটনাকে নিশ্চয়ই আমরা সমর্থন করি না, কিন্তু এটাকে রাজনৈতিকভাবে অত্যন্ত বা গুরুত্ব দিয়ে সেটাকে বড় করে দেখানো হচ্ছে। আমরা দেখবেন এই যে ক্রিকেট খেলা হয় বিভিন্ন সময়, ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ, এখন ভারত শত শত ভারতের পতাকা ছেঁড়া হয়, আগুন দেওয়া হয়, এইগুলোকে ইস্যুটা বিচ্ছিন্নভাবে, তো এইগুলোই একটা বিচ্ছিন্ন ঘটনা, কাউকে আক্রমণ করা হয়নি, কেউ আক্রান্ত হয়নি। এটা চরম লাঞ্ছনা এবং অত্যাচার চলছে বাংলাদেশে, সেটা একটা সেকশন হয়তো বা মেনে নিতে পারেনি। যাই হোক, একটা ঘটনার প্রেক্ষাপটে কিন্তু ভারতকে সমগ্র বিশ্বের মধ্যে একটা অস্বস্তিতে পড়তে হয়েছে না। সেই রকম দেখুন, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা রাষ্ট্রের মদতে, বাংলাদেশে যেটা হচ্ছে সেটা রাষ্ট্রীয় শক্তির মদতে। ভারতবর্ষে কিন্তু রাষ্ট্রীয় শক্তি কোনো ধরনের এই ধরনের কাউকে সমর্থন করে না। এই যে বাংলাদেশে এই ঘটনা আগরতলায় হল, তার সঙ্গে সঙ্গে 7 জনকে গ্রেপ্তার করেছে। আপনি সেটা ভাবতে পারেন? একদম বাংলাদেশে সেই ধরনের বাংলাদেশে যে সরকারটা আছে, এটা ইলিগেল জিহাদি সরকার। এই সরকারটা এটা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেনি, এটা নিজেরা একটা সরকার বানিয়ে ফেলেছে। তার আন্তর্জাতিক স্বীকৃতি কি? না বাংলাদেশের জনগণ দ্বারা স্বীকৃত, না আন্তর্জাতিক স্তরে তার কোনো স্বীকৃতি আছে। তো এই সরকার যখন যেটা কিছু বলছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জঙ্গিদের জেল থেকে ছাড়া হয়েছে, এবং শুধু তাই নয়, যেই ত্রিপুরা, জঙ্গি ত্রিপুরা আজকে শান্ত ত্রিপুরায় রূপান্তরিত। এরই মধ্যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেছেন যে জঙ্গি কার্যকলাপ আবার বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা ডেফিনেটলি বাংলাদেশ ওই চট্টগ্রাম লাগোয়া জায়গাগুলোর মধ্যে। সেই জায়গাতে সরকার কি করছে বা বিজেপি তার চিন্তা ভাবনা কি রেখেছে? দেখুন, উত্তর পূর্ব ভারতে একটা দীর্ঘ সময় এটা একটা ইনসার্জেন্সি প্রবলেম ছিল, সন্ত্রাসবাদী, উগ্রপন্থা, এইগুলো প্রত্যেকটা স্টেটেই ছিল। যেখানে যাবেন আপনি, আসামে গেলে উলফা, নাগাল্যান্ডে গেলে NSCN, খাপলাং গোষ্ঠী, নয়বুইবা গোষ্ঠী, মণিপুরে পিপলস পার্টি, মিজোরামে MNF, ত্রিপুরায় NLFT অথবা ATTF। তো এইগুলোর একটা ঘাঁটি বা মদত একটা সময়ে, বিফোর হাসিনা রেজিম, সেটা মদত পেত বাংলাদেশ থেকে। তো বাংলাদেশে পার্বত্য, খাগড়াছড়ি হোক, বিভিন্ন জায়গাতে এগুলো ঘাঁটিও ছিল উগ্রপন্থাকে মদত দেওয়ার। এইগুলো আমাদের প্রিয় প্রধানমন্ত্রী
নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী 2014 ক্ষমতায় আসার পর থেকে উত্তর পূর্ব ভারতে আগে একটা সীমানাও ছিল না, অবারিত দ্বার ছিল ইনসার্জেন্টদের। এখানে একটা ফেন্সিং দিয়েছে, সীমানা নির্ধারণ করা হয়েছে এবং বাংলাদেশ, মিয়ানমার বিভিন্ন ঘাঁটিগুলি, এমনকি সার্জিক্যাল স্ট্রাইক পর্যন্ত করা হয়েছে, করে ঘাঁটিগুলিকে নিশ্চিহ্ন করা হয়েছে। কিছু কিছু জায়গায় বাংলাদেশ সরকারের সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক মাধ্যমেও সেই ঘাঁটিগুলিকে ধ্বংস করা হয়েছে এবং উত্তর পূর্ব ভারতে শান্তি ফিরে এসছে। মানে সবটাই যে শান্ত হয়ে গেছে, বিদেশের একটা মদত তো এখনো আছে। মানে চায়নার মতো দেশ প্রতিনিয়তই চেষ্টা করে, কারণ ভারতবর্ষ একটা বড় শক্তি, এত বড় একটা শক্তিধর দেশ, তো সেটাকে স্বাভাবিক কারণেই এইটার সঙ্গে চায়না বা অন্যান্য দেশের সঙ্গে অনেক ব্যাপারে বিরোধ আছে। তো এখানেও মদত দিয়ে চেষ্টা করছে বিভিন্ন জায়গাতে, কিন্তু ভারত সরকার অত্যন্ত সাহসিকতার এবং সরকার একটা স্টেবল সরকার। আপনারা জানেন দিল্লিতে একটা জনপ্রিয় সরকার এবং তার সীমান্ত এবং সীমান্তের যে রাষ্ট্রগুলি আছে, ছোট ছোট রাষ্ট্র, ভারত কখনো কর্তৃত্বে বিশ্বাস করে না, দাদাগিরি করতে চায় না বা বড় ভাইয়ের ভূমিকা নিতে হবে সেটাও না। ভারতবর্ষ সেখানে সবাই, প্রত্যেকটা ডেমোক্রেটিক কান্ট্রির সঙ্গে ভারতবর্ষের অত্যন্ত সুসম্পর্ক, বিশেষ করে প্রতিবেশী দেশগুলিকে যখন ওই কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়, ন্যাচারাল ক্যালামাইটিস কিছু ডিজাস্টার হয়, সেখানে ভারতবর্ষ ঝাঁপিয়ে পড়ে। ভারতবর্ষ প্রত্যেকটা ছোট ছোট দেশকে সাহায্য করছে। সুতরাং এখন সেই ক্ষেত্রে মানে বাংলাদেশের দুটো সমস্যা। বাংলাদেশ সরকার, আমি ইলিগেল জিহাদি সরকার এই কারণে বললাম, ওরা একটা মেসেজ দিয়েছে পাকিস্তানের থেকে কোনো নাগরিক যদি বাংলাদেশে আসে তার ব্যাকগ্রাউন্ড দেখা হবে না, তার সিকিউরিটি গ্রাউন্ড দেখা হবে না, যেটা কোনো তদন্তই হবে না। আরেকটা জিনিস যেটা মানে ভয়ঙ্কর, সেটা হচ্ছে বাংলাদেশে পাকিস্তান থেকে যা আসছে চট্টগ্রামে, সেই কন্টেনারগুলিকে কাস্টমকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কন্টেনারগুলিকে দেখা হবে না। সেখানে চাউল এলো না, ডাল এলো, চিনি এলো, তার মধ্যে কি আর্মস এলো সেটা দেখা হবে। তাহলে আর্মস আসার একটা সম্ভাবনা রয়েছে। আর পাকিস্তানের যেভাবে দরজাটা খুলে দিয়েছে, কোনো সিকিউরিটি বা ব্যাকগ্রাউন্ড না দেখে, তাতে এক্সট্রিমিস্টে আসার একটা সম্ভাবনা আছে। ভারত সরকার এইসব ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখছে এবং আমি মনে করি যে আমরা এটা সমর্থ এবং আমরা এই ধরনের ষড়যন্ত্রকে মোকাবেলা করার মতো পজিশন ভারতবর্ষ সবসময় আছে। সেই প্রেক্ষাপটটা তো ঠিক আছে, কিন্তু আরেকটা আসছে পাশাপাশি এটার সাথে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে অনুপ্রবেশ বিগত কিছুদিন ধরে এই সমস্যাটা হওয়ার পর, বাংলাদেশে এই সমস্যাটা হওয়ার পর অনুপ্রবেশের একটা স্রোত যেন বইছে। মানে টোটাল ইস্টার্ন রিজন, যেমন পশ্চিমবঙ্গে যেরকম, ত্রিপুরা সেরকম, আসামে সেরকম, যেই যেই জায়গায় লাগোয়া বর্ডারগুলো আছে সব দিকে অনুপ্রবেশ ঢুকছে। তো আপনাদের সরকার কেন্দ্রে আছে, অনুপ্রবেশ সমস্যা এখন সেই জায়গায় আপনাদের সরকার আছে এবং বিএসএফ আছে তার দায়িত্বে। অনুপ্রবেশের সমস্যাটা এটা তো আন্তর্জাতিক সমস্যা, এখন সারা পৃথিবীর প্রত্যেকটা দেশেই চিন্তিত অনুপ্রবেশ নিয়ে, কারণ এমনি তো সারা পৃথিবীব্যাপী যুদ্ধ চলছে। এই যুদ্ধ একটা মহল তৈরি হয়েছে। এখন এক দেশে যেখানে যুদ্ধ চলছে সেখান থেকে পালিয়ে আরেক দেশে যাচ্ছে, যেখানে অব্যবস্থা চলছে। শুধু যুদ্ধ না, অনেক দেশে ইন্টারনাল যে অবস্থা সেটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেই দেশে অনেক নাগরিক পালিয়ে যাচ্ছে। আপনি সুদান বলেন, মিয়ানমার বলেন, এরকম কিছু দেশ আছে। তো সেই সব ক্ষেত্রে আর এখানে যেহেতু বাংলাদেশে একটা অস্থিরতা চলছে, সেখানে নতুন যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ চিহ্নিত করে করে তাদের উপর অত্যাচার হচ্ছে, তারা পালিয়ে আসার চেষ্টা করছে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে সংখ্যালঘু যারা হিন্দু এবং অন্যান্য কমিউনিটি, তাদের উপর অত্যাচার হচ্ছে, তারাও বাঁচার জন্য অনেক সময় আসছে। এছাড়াও কিছু একটা আন্তর্জাতিক চক্র বা চক্রান্ত, আইএসআই বলুন বা বিভিন্ন তালিবান গোষ্ঠী বলুন, বিভিন্ন জিহাদি গোষ্ঠী বলুন, এইগুলোরও একটা চেষ্টা আছে আমাদের ভারতবর্ষ, যেহেতু ভারতবর্ষ অত্যন্ত শান্তিপূর্ণ দেশ, সমস্ত জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী নির্বিশেষে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষ একটা মহাশক্তি দেশে পরিণত হয়েছে। তাই বিভিন্ন ষড়যন্ত্র আছে এবং অনুপ্রবেশের মধ্যে সব একরকম না,
এগুলোই ক্লাসিফিকেশন করা হচ্ছে, গভর্নমেন্ট করছে, করে চিহ্নিত করা হচ্ছে। কেউ কেউ বাধ্যতামূলক আন্ডার কম্পালশনও আসতে হচ্ছে, তারাই একরকম, আর কেউ কেউ আছে অন্য ধরনের ষড়যন্ত্রের সঙ্গে সামিল হয়ে, তাদেরকে বিভিন্ন জায়গায় ধরাও পড়ছে প্রতিনিয়ত, এবং প্রতিনিয়ত সেটা সজাগ দৃষ্টি রাখছে কেন্দ্রীয় সরকার, রাখছে আমাদের রাজ্য সরকারও অত্যন্ত সতর্ক। আমি মনে করি যে এগুলো বিরাট কোনো সমস্যা ভারতবর্ষের জন্য হবে না। আমি এই প্রসঙ্গটা গেল, যেহেতু আজকে আপনার সাথে স্টুডিওতে একটু কথা বলার সুযোগ পেয়েছি, তো বিভিন্ন বিষয় নিয়ে আসছি। এবার আসছি রাজ্য নিয়ে। রাজ্যের অনেক কিছুই তো দেখা যাচ্ছে মহাকরণে ফাইলের পর ফাইল পাস হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, আমাদের ডাকা হচ্ছে, প্রেস মিট হচ্ছে, কিন্তু বাস্তবায়নে এবং এত ফারাক কেন? ফারাকটা কোথায়? এতটা ফারাক কিসের ভিত্তিতে? দেখুন, বিজেপি সহসভাপতি। কর্মসংস্কৃতি ত্রিপুরা রাজ্যের দীর্ঘ 25 বছর কমিউনিস্ট পার্টির শাসনে প্রায় শেষ হয়ে গেছে। কর্মসংস্কৃতি বলে কিছু ছিল না, চূড়ান্ত দলবাজি ছিল। প্রশাসনটাকে দলীয়করণ করা হয়েছে, প্রশাসনে তাদের দলের বাইরে একটা মাছিও বলতে পারে না। রাজ্যে কোথাও কোনো একেবারে অন্তর্দয় মানুষটাকেও পার্টির মিছিলে না হাঁটলে, কমিউনিস্ট পার্টি মিছিলে না হাঁটতে তাকে সরকারি কোনো বেনিফিশিয়ারি বা কোনো লভ্যার্থীর তালিকায় তার নাম উঠত না। সুতরাং দলীয় প্রশাসনকে 100% দলীয়করণ করা হয়েছিল। তো সেই ক্ষেত্রে সেই কালচার থেকে বেরিয়ে এসে আমরা উন্নয়নের পথে, কারণ দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার, রাজ্য ভারতীয় জনতা পার্টির সরকার, আর উন্নয়নমুখী সরকার। এখন তো ভারতবর্ষের সমস্ত যেসব প্রকল্প, এই যেমন কাশ্মীরে শ্রীনগর, জম্মু শ্রীনগর যে রাস্তাতে রেল ট্রেক হচ্ছে, সেখানে 9 কিলোমিটার অব্দি টানেল, তো ওইগুলি দেখার জন্য মানে সারা ওয়ার্ল্ড তাকিয়ে আছে। মানে এত ভালো ভালো কাজ হচ্ছে, সড়ক পরিবহন তার থেকে শুরু করে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে প্রতি মুহূর্তে ডেভেলপমেন্টে ভারতবর্ষ এখন অনেকটা এগিয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে ভারতবর্ষ, ত্রিপুরাও তার একটা প্রভাব পড়েছে। আমরা বিশেষ করে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী দুহাত ভরে ত্রিপুরাকে আশীর্বাদ করছেন, এবং ত্রিপুরার উন্নয়নে, ত্রিপুরার অর্থনীতি যাতে ত্রিপুরার মানুষ জানে। প্রত্যন্ত রাজ্যে উনি যখন প্রথমে এসেছিলেন, এসে উনি বলেছেন যে আমরা আমাদেরকে তোমরা সরকার দাও, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমরা দরকারকে আমরা সমস্ত রকম সহযোগিতা করবো। এবং আপনি লক্ষ্য করেছেন আমাদের রাজ্যে প্রতিনিয়ত ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, ইভেন একটা স্টেবল অর্থনীতির মধ্যে আছে। আচ্ছা, কর্মচারীরা 1 তারিখে বেতন পাচ্ছে, বিভিন্ন কিছু, কত প্রপাগান্ডা, কত কিছু ছিল লেফট ফ্রন্টের সময়, কিন্তু সবগুলি কাটিয়ে ওঠে। কিন্তু তার মধ্যেও থাকি আমলাদের একটা অংশ, যারা মানিকবাবুরা স্বপ্ন দেখায় যে এই তো আমরা সরকার এসে 2023-এও স্বপ্ন দেখিয়েছিল, এই আমরা সরকার আসলে আবার আপনাদের রাজ হবে, কমিউনিস্ট রাজ হবে, আপনারা আমলাতন্ত্রের রাজ হবে। সেই ধরনের কিছু কিছু আমলা তো রয়ে গেছেন। ওরাও বিভিন্ন ভাবে চেষ্টা হয়তো করে যে প্রশাসনের যে ট্রান্সপারেন্সি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের সংবেদনশীল মুখ্যমন্ত্রী, যিনি উন্নয়নে বিশ্বাস করেন, যিনি কর্মে বিশ্বাস করেন, কাজে বিশ্বাস করেন, সর্বক্ষণ উনি কাজের মধ্যে থাকেন, ওনার কাজের যে গতি, ওটাকে বাধাপ্রাপ্ত করার জন্য একটা সেকশন আমলা, যারা কমিউনিস্ট পার্টির মদতে এখনো যারা ভাবে যে কমিউনিস্ট পার্টি ভবিষ্যতে ত্রিপুরায় ক্ষমতায় আসবে, যারা ভাবে এরও এটা দুঃস্বপ্ন, স্বপ্ন না শুধু, এটা দুঃস্বপ্ন। তো তারা এখনো মানে ষড়যন্ত্র করছে রাজ্যের উন্নয়নে বাধা দেওয়া যায়, যেভাবে উন্নয়নের গতি, যে গতিতে চলছে সেটাকে বাধা দেওয়ার জন্য খুব কৌশল করে চেষ্টা চলছে। বলছেন যে আপনারা ক্ষমতায় থেকেও এই আমলাতন্ত্রের সাথে মোকাবিলা করতে পারছেন না। দেখুন, যেটা সত্য এটা তো অস্বীকার করার উপায় নেই। আমলাতন্ত্র কমিউনিস্ট পার্টির রেজিমে ছিল, এখন আমলাতন্ত্র নেই, কিন্তু কাজের যে গতি, ওটাকে ব্যাহত করার জন্য একটা ছোট্ট সেকশন ষড়যন্ত্র করে যাচ্ছে। ধীরে ধীরে তারা দুর্বল হয়ে যাচ্ছে। যারা ভেবেছিল 2023-এই পরিবর্তন হয়ে যাবে, বিজেপি চলে যাবে, আবার কমিউনিস্ট শাসন আসবে, তারা দেখলো এটা হতে পারেনি। ধীরে 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 ভারতবর্ষ, ত্রিপুরার মানুষ এটা বুঝতে পেরেছে, এবং ধীরে 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 আস্তে 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 জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর বেকার সমস্যাটা কি করছে, কি ভাবছে? দেখুন, বেকার সমস্যা এটা একটা গ্লোবাল প্রবলেম, নট অনলি ইন্ডিয়া, নট অনলি ত্রিপুরা।
এখন বেকার সমস্যা, কাজের গতি এসছে, বেকার সমস্যা আমরা তো অনেক ক্ষেত্রে প্রতিদিন দেখবেন নিয়োগ হচ্ছে, এবং মানে একদম একেবারে লেমেন যারা সাধারণ গরিব মানুষ তাদের জন্য এই যে ভাই এর মধ্যেই পুলিশ এক্সিকিউটিভ প্রায় ৫-৬ হাজার নিয়োগ হতে চলছে সমস্ত ক্ষেত্রে, কিন্তু নিয়োগ পদ্ধতিটা অত্যন্ত ফেয়ার, মানে পলিটিক্যালাইজ না যে 100%, মানে আর এমন ভাবে নিয়োগ হচ্ছে না যে নিয়োগগুলো বিভিন্ন দপ্তরে করে এই অ্যাড দিয়ে ইন্টারভিউ নিয়ে একেবারে ফেয়ারলি নিয়োগ হচ্ছে। নিয়োগের ক্ষেত্রে আমাদের সরকার 100% সততা মেনটেন করে সেটা করছে। তো সেই ক্ষেত্রে নিয়োগ হচ্ছে, কিন্তু যতটা হওয়া দরকার, এখন কর্মক্ষেত্র শুধু সরকারি জবের উপর নির্ভরশীল থাকলে হবে না, বিভিন্ন রকম রেভিনিউ ক্রিয়েট করতে হবে আমাদের সরকার। শুধু কেন্দ্রের বরাদ্দ অর্থ নিয়ে আমরা যদি বলি এই করেছি সেই করেছি, সেটা হবে না। তারপরে ক্রিয়েটিভ মানে নতুন ভাবে রেভিনিউ ক্রিয়েট করার একটা রুট ম্যাপও আমাদের থাকতে হবে। দেখা যাচ্ছে অনেকগুলো দপ্তরে নিয়োগ বন্ধ, একদম বন্ধ পড়ে আছে। না না, সব দপ্তরেই নিয়োগ হচ্ছে, আপনার প্রতিদিনই কিছু না কিছু অ্যাডও হচ্ছে, আপনারা দেখছেন, ইন্টারভিউ হচ্ছে, এমন একদিন যায় না যে কোনো দপ্তরে কোনো না কোনো দপ্তরে ইন্টারভিউ হয় না। সেটার পাশাপাশি কিন্তু সংখ্যাটা হয়তো বা সে ব্যাপক হয় না, তার মধ্যেও বড় বড় সংখ্যা একেবারে যারা যাতে খেয়ে বেঁচে থাকে একেবারে মানে সাধারণ ঘরের লোকদেরও কিছু কর্মসংস্থান হয়, সেগুলো চেষ্টা করেছে, বেশ বড় সংখ্যা। এর মধ্যে এই বেকারত্ব থেকে শুরু করে অনেকগুলি ছেড়েছে। আর বেকারত্ব কমানোর জন্য তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সুদূর মুম্বাই ঘুরে এসেছেন, শিল্পপতিদের সাথে একটা হয়েছে, কি বার্তা এসছে? মুখ্যমন্ত্রী দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছেন। উনি চেষ্টা করছেন আক্ষরিক অর্থেই এ রাজ্যে কিছু করা যায় কিনা। উনি ওনার চেষ্টা করে যাচ্ছেন। ওনার ত্রিপুরা রাজ্য একটা ছোট্ট রাজ্য, আমাদের তো আর অতিরিক্ত রেভিনিউ আর্ন হয় না, আমাদের কেন্দ্রের বরাদ্দের উপরেই আমরা অনেকটা নির্ভরশীল। তার মধ্যে অনেকগুলো ধাক্কা এসেছে লেফট ফ্রন্টের সময়, রাজ্যের অর্থনীতির মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়েছে 25 বছরের শাসনে। যেমন কিছু কিছু সিদ্ধান্ত তৎকালীন সময়ে, তৎকালীন কংগ্রেস সরকার দিল্লিতে, যেমন আমাদের এখানে বর্ডারে ফেন্সিং হয়েছে, 150 গজ জায়গা ছেড়ে করতে হবে। দেখা গেছে সেখানে তখনকার লেফট ফ্রন্টের সময় কন্ট্রাক্টররা মিলে রাস্তার পাশে দিয়ে 400 গজ বাংলাদেশের ভিতর ঢুকিয়ে দিয়েছে। মানে সেই 856 কিলোমিটারের মধ্যে প্রায় মানে 650 কিলোমিটার প্রায় সমতল। এই সমতলটা জুট প্রপার্টি একটা বিরাট জায়গা চলে গেছে বাংলাদেশের দিকে। ওখানে ফেন্সিং এ গেট দেওয়া হয়েছিল যে বিএসএফ মানে সময় মতো গিয়ে কাল্টিভেশন করতে পারবে, কৃষকরা আবার চলে আসতে পারবে, কিন্তু আলটিমেট গেটগুলো বন্ধ হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। এই যে একটা বড় রেভিনিউ চলে গেল। আজকে এই প্রপার্টিটা যদি আমাদের থাকতো, 0 পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়া হতো, তৎকালীন দিল্লিতে যে সরকার ছিল তারা তো সেটা আলোচনা করে, কারণ দেওয়া যায় 33টা পয়েন্টে যদি 0 পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়া যায় তাহলে সবটাই দেওয়া যায়। সবটা যদি দেওয়া হতো তাহলে সেই সুদূর সাবরুম থেকে শুরু করে একদম মানে বিলোনিয়া গৌরাঙ্গ বাজারে কিনপুর হয়ে এটা একদম সোনামুড়া হয়ে সদর হয়ে খোয়াই, কমলপুর, কৈলাসহর, ধর্মনগরী সবটাই প্লেন ল্যান্ড। তো এই যে জায়গাটা জুট প্রপার্টিটা, এতে এই জায়গাটা আমাদের থাকলে 15 থেকে 20% রেভিনিউ আমাদের বেশি আসতো। সেখানে এটা এখন বাংলাদেশের যা পরিস্থিতি একটু স্বাভাবিক না হলে সেটা কিছু করা, ভবিষ্যতে দেখতে হবে নতুনভাবে কিভাবে রেভিনিউ ক্রিয়েট করা যায়। শুধু কেন্দ্রের অর্থের উপর নির্ভরশীল থাকলেই চলবে না। মাঝখানে বলছি কথা, যেহেতু অনুপ্রবেশ কথাটা আবার একটু উঠলো, কিছুদিন আগে তো আপনাদের সতর্ক করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জঙ্গি কার্যকলাপটা নিয়ে। আমি জঙ্গি কার্যকলাপ, এক্সট্রিমিস্ট, ইনসার্জেন্সি এই শব্দগুলি তো 1978 সালের আগে এই রাজ্যের মানুষ জানতো না। এগুলোর সঙ্গে পরিচিত হয়েছে লেফট ফ্রন্ট ক্ষমতায় আসার পর থেকে, এবং এখানে এটিটিএফ, এনএলএফটি বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে তাদের শাসনে। সুতরাং উনার কাছে যদি এত বেশি সরকারের বাইরে নেটওয়ার্ক থাকতেও পারে, কারণ ওইগুলি উনাদেরই তৈরি।
ওনাদের কাছে আছে, থাকতে পারে, থাকলে উনি হয়তো বলছেন, কিন্তু আমাদের কাছে সরকারিভাবে যা আছে, সরকারের কাছে যার তার ইন্টেলিজেন্স, তার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, দপ্তরের মাধ্যমে সমস্ত খোঁজ খবর রেখে রাজ্য সরকার, কেন্দ্রীয় না, সরকার সেই জায়গায় আপনি যেহেতু কথাটা এরকম ভাবে বললেন, তো এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যে বললেন জঙ্গি কার্যকলাপ, সেটাকে আপনি পজিটিভলি দেখছেন না নেগেটিভলি দেখছেন? জঙ্গি কার্যকলাপ বেড়ে গেছে, ওনার কাছে আলাদাভাবে কি তথ্য আছে আমরা জানি না। জঙ্গি কার্যকলাপ বাড়তে পারে, কমতে পারে, শত্রু বহির্দেশ, ভারতবর্ষ একটা নিজস্ব দেশ হতেই পারে, কেউ মদত দিতে পারে, তাহলে আমরা সময় উপযোগী সেই সিদ্ধান্ত নেব, সেটা মোকাবেলা করবে দেশ। সেটা তো তার একটা পদ্ধতি আছে। উনি রাজনৈতিকভাবে হঠাৎ বলে দিলেন জঙ্গি কার্যকলাপ বেড়ে গেছে, বেড়ে যাচ্ছে, এত খবর ওনার কাছে কিভাবে? উনি তো তথ্য দিয়ে বলবেন। অনুপ্রবেশকারীরা আসছে, অনুপ্রবেশকারীরা তো সারা পৃথিবীতে আসছে, আজকে মানে মিডল ইস্ট কান্ট্রিগুলিতে আসছে, সব জায়গাতেই, যেখানে যেখানে প্রবলেম। এখন বাংলাদেশে প্রবলেম হলে বাংলাদেশে বাঁচার জন্য কোনো সংখ্যালঘু হিন্দু আসার চেষ্টা করতে পারে। বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগকে তারা অন্য রাজনৈতিক দল আক্রান্ত করছে, বা প্রেজেন্ট যারা জিহাদি সরকার, ইলিগেল জিহাদি সরকার, ওরা বিভিন্ন জায়গায় তাদের আক্রমণ করছে, ধরপাকড় করছে, বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, দিনের পর দিন সমস্ত বিচার বন্দীদের ছেড়ে দেওয়া হচ্ছে, মানে একটা অব্যবস্থার মধ্যে আসতে পারে। তো দেখে এগুলি কাউন্সেলিং করতে হবে, কারা এখানে ষড়যন্ত্র করে এসছে, কারা নিজে বাঁচার জন্য এসছে, সেগুলো কাউন্সেলিং করবে, সেগুলি সরকার দেখছে টাইম টু টাইম। আচ্ছা, এবার চলে আসি একদম ঘরোয়া রাজনীতিতে। আপনি তো সহসভাপতি, সামনে একটা চিন্তাভাবনা চলছে যে সভাপতির একটা নাম চলে আসবে কিছুদিনের মধ্যেই, তো সেই দৌড়ে আপনি কত নম্বরে আছেন? দেখুন, অনেকে রাজনীতিটা অনেকভাবে নেই। কখনো আমি এই ব্যাপারে সিরিয়াস ছিলাম না। আমি কাজটা সিরিয়াসলি করি, যে কাজটা আমাকে দেওয়া হয়। আর এটা একটা প্রসেস, এটা কোনো ব্যক্তির জন্য বসে থাকে না। ব্যক্তির সমষ্টি রাজনীতি বা সংগঠন, কিন্তু ব্যক্তিকেন্দ্রিক প্রবণতা একটা রাজনৈতিক দলকে দুর্বল করে দেয়, একটা সংগঠনকে দুর্বল করে দেয়। আমি বিশ্বাস করি না, আমি মনে করি এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আজকে আমি কাজ করছি, কালকে কারোর জন্য দেশ বসে থাকে না। একটা সময় ইন্দিরা গান্ধী মারা গেছে, তো দেশটা যেন শেষ হয়ে গেছে, ঠিক দেশটা কিন্তু শেষ হয়নি। আবার অটল বিহারী বাজপেয়ী চলে গেছে, যে আমাদের সব শেষ হয়ে গেছে, তা না। আবার নরেন্দ্র মোদীর মতো এত বড় একটা ডাইনামিক এবং দূরদর্শী সম্পন্ন এমন একটা মানে বিশ্ববরেণ্য একজন নেতৃত্ব চলে এসছে সামনে। সুতরাং কেউ একজন পার্টিকুলার কিছু হতে হবে, আমি এটা বিশ্বাস করি না। সংগঠন একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা অনেকটা গঙ্গার মতো। মানে দেখবেন, আমরা যখন বাইরে যাই, আমরা গঙ্গার জল নিয়ে এসে সিংহাসনে রেখে দিই, এই কখন কখন বাড়ি শুদ্ধ করার জন্য কাজে লাগে। তো গঙ্গার জলটা যদি 5 বছরও থাকে, দেখবেন এতে শ্যাওলা পোকামাকড় হয় না। আবার একটা পুকুর, লেক বা বদ্ধ জলাশয়ের জল রেখে দিন পাশাপাশি একটা বোতলে, দেখবেন 48 ঘন্টার মধ্যে এটার মধ্যে শ্যাওলা পোকামাকড় হয়ে যায়। কারণ গঙ্গার জলটা হিমালয় থেকে পাথর নুড়ি সংঘর্ষ করতে করতে সমতলে আসে, এর একটা গতি আছে। যে সংগঠনের গতি থাকবে তাতে আবর্জনা হবে না, শ্যাওলা হবে না। আর যদি এটা থমকে থাকে ও বদ্ধ জলাশয়ের মতো, এর মধ্যে শ্যাওলা পোকামাকড় আবর্জনা সব হবে। আপনার এই গতিকে সামনে রেখেই আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন আপনারা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ
বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এই সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত। আমরা ছিলাম দাদা গতির মধ্যে। সেই গতির যদি আমরা বলতে হয়, তো সেই গতি কিছুদিন আগে মন্ডলের একটা বিশাল একটা গেল। বিজেপির মধ্যে কি এখন রবিবাজি হচ্ছে কি মনে হয় আপনাদের সহসভাপতি? আমি মানে খড়ি করতে বিজেপি পার্টিটা এটা তো রাষ্ট্রবাদী দল আর ক্যাডার বেস পার্টি। যদিও আমাদের এখানে সমস্যা হচ্ছে ক্যাডার কয়েক দশক সময় লাগে তৈরি হতে। বিজেপি যে 2018-তে আমরা ক্ষমতায় এসেছি, ধরুন বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসছি, তো এটা কসমোপলিটান একটা ব্যাপার ছিল, সেটা রাতারাতি ক্যাডার বেস হয়ে গেছে, সেটা আমরা স্বীকার করি না। কিন্তু রাষ্ট্রপতির চিন্তা চেতনা উপলব্ধি তার পঞ্চনিষ্ঠ নিয়ে বিজেপি কাজ করে যাচ্ছে। একটু সময় লাগছে, কিন্তু আলটিমেট বিজেপি পার্টি একমাত্র পার্টি হবে। এখনো তো পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, ভারতবর্ষ বৃহত্তম রাজনৈতিক দল। ত্রিপুরায়ও দেখুন স্ট্রাইক রেট, এই লোকসভায় আমরা 6 লক্ষ 5 লক্ষ ভোটে জিতেছি, পঞ্চায়েতে আমরা 96-97% বুথে জিতেছি। বিরোধীরা ময়দানে কোথায় আপনার বলুন না? আমরা তো প্রতিদিন গ্রামে যাচ্ছি, আমরা প্রতিদিন যাচ্ছি, কোথাও না কোথাও কোনো ইনসিডেন্ট বিভিন্ন কিছু সামাজিকতা, রাজনৈতিক সংগঠন সব মিলিয়ে প্রতিদিন আমাদের ছুটতে হচ্ছে। আমি কিন্তু গিয়ে কোথাও দেখছি না। হয়তো এটা তো সত্যি যে আমি আমার এই যাবৎকালে আমি যতদিন সাংবাদিকতা করি, এই মন্ডল সভাপতির দৌড়ে কে এগিয়ে কে পিছিয়ে সেটা যে চুলচেরা বিশ্লেষণ এই প্রথম আমাদের করতে হচ্ছে, আমাদের সাংবাদিকদের করতে হচ্ছে। কেন এটা কেন? এটা তো বিজেপির একদম একান্ত ব্যক্তিগত বিষয়, এটা থামাচাপা, এটা ভেতরগত অন্দরমহলের কথা। না না, যেটা আমি বললাম বিস্তার লাভ করছে কেন? বিস্তার লাভ করছে তার সংগঠন, তার গভীরতা, তার রাষ্ট্রবাদী চিন্তা চেতনা সম্পূর্ণ আলাদা রকম। আপনি মহারাষ্ট্রে যাবেন, গুজরাটে যাবেন, মধ্যপ্রদেশে যাবেন, উত্তরপ্রদেশে যাবেন, উত্তরাখণ্ডে যাবেন, বিজেপি দীর্ঘদিন যাবৎ যেখানে যারা শাসন করছে দেখবেন সেখানে আমাদের এখানে একটু, এবং পশ্চিমবঙ্গে এই জিনিসটা একটু হয়েছে, কারণ দীর্ঘ কমিউনিস্ট শাসনের কারণে মানে যে সামাজিক এবং রাজনৈতিক বা অর্থনৈতিক যে ব্যালেন্সটা ওরা নষ্ট করে দিয়ে গেছে, মানুষকে একটা জিনিস দেখিয়ে গেছে যে ক্ষমতাই শেষ কথা, যে কোনোভাবে ক্ষমতায় আসতে হবে, যে কোনোভাবে ক্ষমতায় থাকতে হবে। তার মানে তারা যে মানুষের কিছু জিনিস মজ্জাগত করে গেছে, এগুলো আমরা একটা নতুন ভাবে রাষ্ট্রবাদী চিন্তা চেতনা উপলব্ধির মধ্যে, পঞ্চনিষ্ঠের মধ্যে নিয়ে আসতে একটু সময় লাগছে। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ওইভাবেই আস্তে 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 সংস্কারিত হয়ে এরা রিফর্ম হয়ে আমাদের সঠিক লক্ষ্যে আমরা পৌঁছে যাচ্ছি, এবং খুব ভালোভাবে সেই কাজটা এগুচ্ছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যেভাবে সাহায্য করছেন, আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর সাংগঠনিক কাজগুলি যেভাবে আমাদের জেপি নাড্ডা বা বিএল সন্তোষরা দেখছেন, তাতে আমরা নিশ্চিত। দেখুন, এখানে কোন ব্যক্তির ব্যক্তি পূজার কোনো স্থান নেই বিজেপিতে। ব্যক্তি শক্তিশালী হলে ব্যক্তির কাছের 2-4 জন উপকৃত হয়। সিস্টেমটাকে শক্তিশালী করতে হয়। বিজেপি সিস্টেমে বিশ্বাস করে। সিস্টেমটা শক্তিশালী হলে হাজার হাজার কার্যকর্তা, লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়। তাই সিস্টেমের জন্য লড়াই, ব্যক্তির জন্য লড়াই না। ব্যক্তির ব্যাপার নিয়ে আলোচনা করে লাভ নেই, এগুলিতে আমরা বিশ্বাস করি না। সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটা কথা বলতে হচ্ছে যে এই রিসেন্টলি দেখা যাচ্ছে যে শান্তির শহর আগরতলা, এবং যেখানে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী যিনি আপাতমস্তক একজন সৎ ব্যক্তি, আমরা সবাই সেটা জানি, সেই জায়গায় দাঁড়িয়ে
দেখা যাচ্ছে রাতের আগরতলায় একটা হোটেলের সামনে এবং সেটা রাজনৈতিক ব্যক্তিত্বের ছায়া আছে ডেফিনেটলি, সেটা আর ক্লিয়ারলি বললাম না। সেই জায়গায় এই ধরনের অনভিপ্রেত যে ঘটনাগুলো ঘটছে, আপনি বিজেপি রাজ্য সভাপতি, আপনারা কিভাবে সেটাকে দেখছেন? বা সেটা কিন্তু আপনাদের বিরোধী পক্ষ সেটাকে হাতের মধ্যে মৌ করে নিতে পারে। না দেখুন, আমি ইনসিডেন্ট বা ঘটনা কেন্দ্র করে বলছি না। স্বাভাবিক কারণে আপনার সে অধিকার আছে, আপনার মিডিয়ার সেই অধিকার আছে, অ্যাজ সিটিজেন আপনার অধিকার আছে কোথাও যদি ত্রুটি বিচ্ছুতি থাকে সেটা তুলে ধরা। সেটার জন্য আপনি নিশ্চয়ই প্রশাসনের যদি কোথাও কোনো ঘাটতি বা গ্যাপ থাকে সেটা প্রশাসন তো অবশ্যই চেষ্টা, তবে আমি বিশ্বাস করি ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। কোথাও কোনো ঘটনা হলে এখন দীর্ঘ 25 বছরের সেই কালচার থেকে বেরিয়ে আসতে একটু সময় নিচ্ছে। বললাম তো প্রশাসনের ভেতরে একেবারেই রাতারাতি সবাই পাল্টে গেছে, সেটা আমি একেবারেই বিশ্বাস করি না। এখনো একটা ছোট্ট মাইক্রোস্কোপিক টিম থাকে যারা বিভিন্নভাবে আইন শৃঙ্খলার ক্ষেত্রে পদক্ষেপ নিতে অনেকটা উদাসীন, এটা সব মধ্যেই থাকে। তো এটা নজর রাখছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, উনি প্রতিনিয়ত সেটা মনিটরিং করছেন, নজর রাখছেন। এবং রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের চিন্তা চেতনা দিয়ে আমরা মানুষের কাছে, আমরা বিশ্বাস করি শেষ কথা মানুষই বলে, মানুষের কাছে মানুষকে সুশাসন দিতে হবে। সুশাসন বলে একটা ব্যাপার আছে, সেটা থাকতেই হবে। সুশাসনের জন্যই কিন্তু পরিবর্তন হয়। সুতরাং আমাদেরকে পরিবর্তন করে নিয়ে এসছে সুশাসন, সেখানেও আমাদের লক্ষ্য রাখতে হবে কোথাও কোনো ত্রুটি বিচ্ছুতি আছে কিনা, সেখানে আর একটু বেশি আমাদের কার্যকরী ভূমিকা নিতে যদি প্রয়োজন হয় নিতে হবে। কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মনে করি যে এটা মাল্টি পার্টি ডেমোক্রেসি, সংবিধান আমাদের সেই সুযোগ দিয়েছে, সবার কথা বলার অধিকার আছে, সমস্ত জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী নির্বিশেষে সব মানুষ চলবে, সমাজ থাকবে। আর আমরা তো ভারতীয় জনতা বিশ্বাস করে কমিউনিস্ট পার্টির মতো নয়। কমিউনিস্ট পার্টি বিশ্বাস করে ব্যক্তি বড়, ব্যক্তির চেয়ে দল বড়। আমরা বিশ্বাস করি ব্যক্তি বড়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে মানুষ বড়। সুতরাং আমাদের অনেক দূরে চিন্তা ভাবনা আছে, সুতরাং চিন্তা ভাবনা চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, রিসেন্টলি কিছু ঘটনা ঘটেছে যেটার মধ্যে মুখ্যমন্ত্রীও উদ্বিগ্ন এই ব্যাপারটাই। হচ্ছে যে কিছুদিন আগে বাসের চলন্ত পিকনিক থেকে আসছিল, বাসের মধ্যে আগুন লেগে গেছে। তারপর দেখা যাচ্ছে যে পিকনিক থেকে আগত ইনসিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে ট্রাফিক ব্যবস্থা। তো আপনাদের তো একটা সংগঠিত দল, একটা সুসংগঠিত দল, সেই জায়গায় আপনি রাজ্য, তো আপনাদের তো এটার উপর অ্যাওয়ারনেস কিছু করেছেন কি? মানে ট্রাফিকের যে এটার উপর আপনাদের দল তো মানে শুধু কি রাজনীতি নয়, দায়বদ্ধতা তো সাধারণ ত্রুটি বিচ্যুতি আছে। তার ট্রাফিক ব্যবস্থা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীও খুব একটা সময় খুব করেছেন, প্রতিক্রিয়া দিয়েছেন। এবং এখন দেখবেন যে অনেকটাই মানে এটা আগরতলা ছোট্ট জায়গা, একটা থিকলি পপুলেটেড এরিয়া, শহর এক্সপানশনের জায়গাগুলো প্রায় বন্ধই, চারিদিকে জায়গা, খালি জায়গা কম আছে। তো এখানে প্রতিদিন মানুষ বাড়ছে, গাড়ি রিক্সা বোটো টমটম এগুলো বাড়ছে, বাইক বাড়ছে। তো স্বাভাবিক কারণে এগুলো জায়গা তো একটা সীমাবদ্ধ, তো এর মধ্যেই চলছে। তারপরে আমাদের একদম একটা প্রবণতা আছে একটা আনরুলি বিহেভ, মানে আমরা ডিসিপ্লিনের মধ্যে থাকতে, এটা তো সরকার শুধু মেরে পিটে পুলিশ দিয়ে ডিসিপ্লিন আনবে সেটা হয় না, সোসাইটিকেও সেই ক্ষেত্রে নিজের একটা ভূমিকা থাকতে। প্রত্যেকটা ব্যক্তিরই ট্রাফিক ব্যবস্থা, ট্রাফিক দেখবেন আপনি, আমাদের ট্রাফিক সিগন্যাল আছে, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ডান দিক থেকে একটা বাইক ঢুকে যায়, বা দিক থেকে রিক্সা ঢুকে আরো জাম করে দেয়। তাই এই যে মানে সতর্কতার অভাব বা সচেতনতার অভাব, এটা তো আর সরকার করে দেবে না, সরকার ব্যবস্থা করবে। দলের সহসভাপতি, সেই দলের যে আছে যুবরা মোর্চা আছে, আপনাদের কত কিছু আছে, সেই মোর্চা দিয়ে কি অ্যাওয়ারনেস কি খুব সম্ভব নয়? না, আমরা অ্যাওয়ারনেস সামান্য কিছু করা যেতে পারে কি? আপনি ভালো বলেছেন। আমরা তো দলীয় কার্যক্রমের মাধ্যমে যতটা পারি মানুষকে সচেতন করার আমরা চেষ্টা করছি। এটা আরো বৃহৎ পরিসরে করতে হবে, এবং এই ট্রান্সপারেন্সি থাকবে, এবং দল এবং সরকারের মধ্যে কোঅর্ডিনেশন আমাদের আছে, সেটা আরো বাড়াতে হবে। এবং আমরা তো শুধু দলের কথা, পার্টির কথা, মানুষের কথা চিন্তা করি, সবটা মিলে আমরা একটা ভালো কিছু আগামী দিনে। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি।
শেষে আবার একই প্রশ্ন, সভাপতির দৌড়ে আপনি কতটা এগিয়ে? আমি সভাপতির কোনো দাবিদারও না। ভারতীয় জনতা পার্টিতে আমি কোনো ধরনের যে কোনো কাজ, আমি এমনিতেই যে আমাকে পার্টি যে কাজ যখন দেয়, আমাকে পৃষ্ঠা প্রমুখের দায়িত্ব দেওয়া হয়েছিল ত্রিপুরা রাজ্যে। আমি 60টা বিধানসভার মধ্যে 44টা বিধানসভাতে 100% পৃষ্ঠা প্রমুখ আমি একদম হার্ড কপি উইথ ফটো আমি করে নিয়েছি, এবং 44টা মণ্ডলে তখন লোকসভার আগে সম্মেলন হয়েছে, এবং যে কাজ আমাকে যখন দেওয়া হচ্ছে, আমাকে নর্থ উত্তর ত্রিপুরার দায়িত্ব, এই সাংগঠনিক ইয়েতে এই মণ্ডল সিলেকশনের ব্যাপারে দায়িত্ব, আমি প্রত্যেকটা মণ্ডলে গিয়েছি। আমি কখনো আমার কাজটাই আমি করি, আমাকে যে দায়িত্ব পার্টি যখন দেবে সেটাই করব। আমি একজন বুথের ওয়ার্কার হিসাবে কাজ করতেও আমি কমফোর্টেবল। কোথায় সভাপতি, কোথায় সিলেকশন হবে, আমি আমার রাজনৈতিক জীবনে কোনোদিন গিয়ে কাউকে বলিনি যে আমাকে এটা বানিয়ে দাও, এটা আমাকে করে দাও। এটা আমার দীর্ঘ 45 বছরের রাজনীতিতে আমাকে যেটা কাজটা দেওয়া হয়, আমি শুধু কাজটাই করি, কাজটাই দায়িত্বটাই পালন করি, কিছু হওয়ার জন্য কখনো ভাবিনি। ধন্যবাদ, এবং আমরা আশা করছি আপনার রাজনৈতিক সাফল্য আসুক জীবনে। অনেক ধন্যবাদ সুবলদা। নমস্কার। নমস্কার। নমস্কার।